হ্যালো অ্যাসপিরেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। WBCS প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেছে, তাই না? মাথার ওপর থেকে অনেকটা বোঝা কমে গেছে। আমরা অনেকে মেন্সের প্রিপারেশন নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি মিসলেনিয়াসেরও প্রিপারেশন নিচ্ছি। তো এই মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, যেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ। এত টপিক সত্যিই হয়তো মনে রাখার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায়, তাই না? তো সেই প্রবলেমটাকে একটু সুরাহা দেওয়ার জন্য বলতে পারো, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যে মিসলেনিয়াস পরীক্ষায় পার্টিকুলারলি বা স্পেসিফিকলি কোন কোন টপিকগুলো আমরা দেখে যাব, যেটা নিয়ে একটা প্রচুর ধোঁয়াশা থাকে বা বলতে পারো একটা ডাউট থাকে যে পরীক্ষার আগে লাস্ট ফিনিশিং টাচ হিসেবে বিশেষ করে কোন টপিকগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখে যাব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি প্রত্যেকটা টপিক তোমরা এখানে যেগুলো পড়তে হবে সেগুলো সম্পর্কে জানবে এবং এই টপিকগুলো থেকেই কিন্তু আগামী মিসলেনিয়াসের পরীক্ষায় প্রশ্ন আসবে বলে আমার ধারণা। তো চলো তাহলে দেখা যাক যে কি টপিক আমাদের পড়তে হবে। তো আসন্ন মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে যে ইম্পর্টেন্ট জিকে টপিকগুলো আজকে আমরা দেখব, তার মধ্যে প্রথম টপিকটা দেখো কি আছে। মনুমেন্ট অ্যান্ড টেম্পল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন ধরনের যে স্থাপত্য যেগুলো আছে, বিখ্যাত মন্দিরগুলো যেখানে আছে, লোকেশন দিয়ে প্রশ্ন করতে পারে বা সেই মন্দিরের বৈশিষ্ট্য দিয়ে বা সেই মন্দিরের আর্কিটেকচার দিয়ে পরীক্ষায় প্রশ্ন করতে পারে কোন রাজার আমলে তৈরি বা মন্দিরটার বৈশিষ্ট্য কি বা মন্দিরটাকে আমরা পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাই। এটা হচ্ছে নাম্বার 1 টপিক। নাম্বার 2 আছে কিনা নিকনেম অফ ফেমাস পারসন, বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম। আমরা অনেকেই জানি, যেমন ধরো বাপু, এই ডাকনামটা কার? না মহাত্মা গান্ধীর ডাকনাম। আবার যদি বলি বাবুজি, ডাকনামটা কার? না বাবু জগজীবন রামের ডাকনাম, তাই না? তো এরকম ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বের অনেক ডাকনাম আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেই থাকে এবং একটা নাম্বার সিওর শর্ট এই টপিক থেকে তোলা যায়। তাই টপিকটা রাখা হয়েছে কি না নিকনেম অফ ফেমাস পারসন, বিখ্যাত ব্যক্তির ডাকনাম। ঠিক একই রকম দেখো তার পরের দুটো কি আছে না ভারতের বিভিন্ন জায়গার ডাকনাম এবং ওয়ার্ল্ডের বিখ্যাত কিছু জায়গার ডাকনাম। ভারতের বিভিন্ন জায়গার ডাকনাম মানে কোনো রাজ্যের ডাকনাম, যেমন ধরো তোমাকে যদি বলে কেরালা রাজ্যটার ডাকনাম কি, তাই না? আমরা কি বলবো? গডস ওন কান্ট্রি, রাইট? আবার কোচি জায়গাটার ডাকনাম কি? তখন আমরা কি বলবো? না স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। ঠিক একই রকম পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলে, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া কাকে বলে, বা সাউথ ইন্ডিয়া কাকে বলে। এইভাবে ইন্ডিয়ার রেসপেক্টে যে সমস্ত বিখ্যাত জায়গাগুলো রয়েছে বা শহরগুলোর ডাকনাম যেগুলো আছে সেগুলো ইন্ডিয়া কলামের মধ্যে আমরা রাখবো। আর ওয়ার্ল্ডেরও কিছু বিখ্যাত জায়গার নাম বা বলতে পারো লোকেশন দিয়ে তোমাকে প্রশ্ন করবে যে পার্টিকুলার এই শহরটার বা এই দেশটার ডাকনাম কি। যেমন ধরো তোমাকে বলতে পারে কফি বোল অফ দ্য ওয়ার্ল্ড, তখন আমার আনসার 4টে অপশন থাকবে, সেখান থেকে আমার আনসার কি হবে? না ব্রাজিল। ঠিক এইভাবে বলতে পারে যে পৃথিবীর কোন জায়গাকে তোমার কি বলা হয় যে তোমার প্লেস অফ ল্যান্ড অফ রাইজিং সান, তাই না? উদিত সূর্যের দেশ কাকে বলা হয়, বা হয়তো মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়, বা হয়তো ল্যান্ড অফ সেটিং সান কাকে বলা হয়। এইভাবে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। তাহলে সেইগুলো আমরা রাখবো কিসে বা কোন টপিকের আন্ডারে? না নিকনেম অফ কি না প্লেসেস, ওয়ার্ল্ডের রেসপেক্টে সেগুলো আমরা রাখবো। নেক্সট চলে আসো ড্যান্স, খুব ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড কালচারের মধ্যে অন্যতম একটা টপিক, যে টপিকটার নাম হচ্ছে ড্যান্স। তাহলে ভারতবর্ষের ড্যান্সকে তুমি যদি দেখো দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স আর একটা হচ্ছে ফোক ড্যান্স। তো ক্লাসিক্যাল ড্যান্স কটা, কোথা থেকে এসছে উৎপত্তি, বা আমরা ঐতিহাসিক তথ্যগুলো কোথা থেকে পেয়ে থাকি, কোন কোন রাজ্যের সঙ্গে যুক্ত, কোন কোন এক্সপার্ট এই ড্যান্সের সঙ্গে যুক্ত, বা বলতে পারো এই ড্যান্সটার কোনো স্পেসিফিক বৈশিষ্ট্য আছে কিনা, ওকে, কারা এই ড্যান্সটাকে মনিটরিং করে, মানে সেন্ট্রালি কারা বা কোন অর্গানাইজেশন মনিটরিং করে, কে কোন ড্যান্সিং স্কুল প্রতিষ্ঠা করেছে, বিদেশে কে কোন ড্যান্সটাকে পপুলার করেছে, কোনো ড্যান্স পার্টিকুলার রাজ্যে কি নামে পরিচিত, আগে কি নাম ছিল, ওকে, বা পার্টিকুলার অরিজিনটা কোথায়, এইসব দিয়ে পরীক্ষার প্রশ্ন হয় ক্লাসিক্যাল ড্যান্স থেকে, তাই তো? আর ফোক ড্যান্স থেকে প্রশ্নটা কি হয় না কোনো একটা পার্টিকুলার জায়গার নাম দিয়ে তোমাকে বললো যে এই রাজ্যের ফোক ড্যান্সটার নাম কি, বা ফোক ড্যান্সটার নাম তুলে তোমাকে বললো এটা আমরা ভারতবর্ষের কোন রাজ্যে দেখতে পাই। এভাবে প্রশ্ন হয়। আবার কোনো একটা স্পেসিফিক ট্রাইবের কোন ফোক ড্যান্স সেটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়, তাই না?
বা ফোক ডান্সটা পার্টিকুলার কোন ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে হয়, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়। তাই একটু খুঁটিয়ে কিন্তু এই ড্যান্স চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে, বিশেষ করে ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স অফ ইন্ডিয়া। এবার চলে আসো সিটিজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। এটারও তিনটে পার্ট হয় হিসেব মতো, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ভারতের যে সমস্ত শহর বলতে পারো যে নদীর তীরে অবস্থিত তার নাম কি বা কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, একই রকম ওয়ার্ল্ডের কিছু বিখ্যাত শহর যেগুলো কোন নদীর তীরে অবস্থিত এটা মনে রাখতে হবে, এবং পশ্চিমবঙ্গের কিছু শহর আছে বা টাউন আছে পার্টিকুলারলি সেটা কোন নদীর তীরে অবস্থিত। এইভাবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। যেমন ধরো তোমাকে বলতে পারে কটক শহরটা কোন নদীর তীরে অবস্থিত, দিল্লি শহরটা কোন নদীর তীরে অবস্থিত, বা বললো যমুনার তীরে কোন শহরটা অবস্থিত, তখন চারটে শহরের নাম তোমাকে দিয়ে দেবে। একই রকম পশ্চিমবঙ্গের রেসপেক্টেও তোমাকে বলতে পারে যে কোনো যে শহরগুলো যেগুলো নদীকেন্দ্রিক বা নদীর পাশে অবস্থিত দিয়ে বলতে পারে ঘাটাল শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এইভাবে পরীক্ষার প্রশ্ন করতে পারে। ওয়ার্ল্ডের রেসপেক্টে তোমাকে বলতে পারে সিডনি শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এইভাবে প্রশ্ন করতে পারে। চলে আসো নেক্সট, ফেস্টিভ্যাল আর ফেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। একদম স্পেশালি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে দেখবে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় যে সমস্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো আছে, যেটা একদম গ্রাসরুট লেভেলের ফেস্টিভ্যাল, কোথায় কোনটা হয় সেটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। হলো, এটা গেল ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক। আর ইন্ডিয়ার রাজ্যভিত্তিক স্পেসিফিক যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয়, খুব পপুলার যে ফেস্টিভ্যালগুলো হয়, সেই ফেস্টিভ্যালগুলোর নাম এবং তার লোকেশন, মানে কোন রাজ্যে হয়, সহজ করে নাম এবং লোকেশন। কিন্তু যদিও প্রচুর ফেস্টিভ্যাল আছে, একটু ভালো করে মন দিয়ে কিন্তু পড়তে হবে। চলে আসো নেক্সট, ইনস্ট্রুমেন্ট এবং মিউজিশিয়ান। একটা না একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। একটা ব্যক্তির নাম দিয়ে তোমাকে বলতে পারে ইনি স্পেসিফিকলি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, অথবা চারটে বাদ্যযন্ত্রের নাম, চারটে ব্যক্তির নাম দিয়ে একটা বাদ্যযন্ত্রের নাম দিয়ে বলতে পারে এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কোন ব্যক্তিটি। এইভাবে পরীক্ষার প্রশ্ন হয়। যেমন ধরো পণ্ডিত শিব কুমার শর্মা কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, পরীক্ষার প্রশ্ন। জাকির হোসেন কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, পণ্ডিত রবিশঙ্কর কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। চলে আসো নেক্সট, বুকস অ্যান্ড অথার্স, খুব ভাইটাল একটা টপিক। বুকস অ্যান্ড অথার্সকে তুমি তিনটে ভাগে ভাগ করে নেবে, হিস্টোরিক্যাল, বেঙ্গলি এবং রিসেন্ট। ঐতিহাসিক যে সমস্ত বই সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, রাজতরঙ্গিনী কার লেখা, ওকে, বা ধরো তোমার মালবিকা অগ্নিমিত্রম কার লেখা, ওকে, বা হর্ষচরিত বা কাদম্বরী কার লেখা, এইভাবে যে বইগুলো পড়ে আসছো এগুলোকে আমরা হিস্টোরিক্যাল বুকস বলে থাকি। তাহলে এই হিস্টোরিক্যাল বুকস এবং তার অথারের নাম একটা জায়গায় করবে। বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদিকে তোমার নতুনদের মধ্যে তুমি ধরো তোমার মহাশ্বেতা দেবী, বা আর যারা যারা যে সমস্ত বিখ্যাত বাঙালি অথার যারা আছেন, পুরস্কারপ্রাপ্ত অথার যারা আছেন, বা ধরো লাস্ট ইয়ার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে পার্টিকুলার কোনো লেখার জন্যে, সেই নামগুলো এবং তার লেখার নামটা অবশ্যই দেখে যাবে। আর একটা প্যারামিটার করা আছে রিসেন্ট, মানে হচ্ছে তোমার পরীক্ষার ডেট থেকে পিছন দিকে এক বছরের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে তুমি যে নতুন নতুন বইগুলো পেয়েছো, বা কোনো অটোবায়োগ্রাফি হয়তো কারোর পেয়েছো, ওকে, সেটা ওয়ার্ল্ডের কোনো লেখকের হতে পারে বা নর্মাল কোনো ভারতীয় পার্সনের হতে পারে, সেই নামগুলো বা সেই বইয়ের নামগুলো বা অটোবায়োগ্রাফিগুলো সেগুলো তুমি রাখবে হচ্ছে রিসেন্ট বুকস অ্যান্ড আদার্সের মধ্যে। চলে আসুন নেক্সট, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট দিন, ডে। একটা না একটা দিন দিয়ে তোমাকে পরীক্ষার প্রশ্ন করবে। খুব সম্প্রতি দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে দিল সংবিধান হত্যা দিবস। তারপর আমরা দেখলাম আমরা ফুটবলকে কেন্দ্র করে একটা দিন ঘোষণা হলো ওয়ার্ল্ড ফুটবল ডে, তাই না? আবার বাংলা দিবস বলে একটা দিন ঘোষণা হলো। এই ইম্পর্টেন্ট ডেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু দেয়, এবং পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় এখন দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট ডে থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। সেটা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ দিবস দিতে পারে, বা যেগুলো খুব পপুলার ডে সেগুলো দিয়েও বলতে পারে হুল দিবস কোন তারিখে উদযাপন করা হলো, বলতে পারে অ্যাস্টেরয়েড ডে কত তারিখে উদযাপন করা হলো, ন্যাশনাল টিচার্স ডে, আর্মি ডে, নেভি ডে, এয়ারফোর্স ডে, এগুলো দিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়। ন্যাশনাল সায়েন্স ডে কত তারিখ পরীক্ষার প্রশ্ন হয়। এই জন্য এই টপিকটা অবশ্যই মনে রাখবে, টপিকটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট ডে। চলে আসুন নেক্সট, ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল, প্রথম ভারতীয় পুরুষ এবং মহিলা বিভিন্ন ক্ষেত্রে, প্রথম ভারতীয় বলতে পারো প্রাইম মিনিস্টার, বা ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রাইম মিনিস্টার, ওকে, বা বলতে পারো ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু জয়েন ইন্ডিয়ান আর্মি, এরমভাবে প্রশ্ন, বা প্রথম ভারতীয়
ফিল্ড মার্শাল কে ছিলেন, এইভাবে পরীক্ষার প্রশ্ন। তাই প্রতিটা ক্ষেত্রে ফার্স্ট ইন্ডিয়ান মেল এবং ফিমেল দুটো প্যারামিটার করে নেবে, করে নিয়ে মেলগুলোকে মেলের আন্ডারে রাখবে, ফিমেলগুলোকে ফিমেলের আন্ডারে। একটার একটা প্রশ্ন কিন্তু তুমি এখান থেকেই পাবে। খুব সম্প্রতি তোমাকে একটা ইনফরমেশন বলি কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টে, যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ভারতবর্ষে সম্প্রতি লোকসভা ইলেকশন হয়ে গেল, সেই লোকসভা ইলেকশনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে সম্প্রতি যিনি জিতলেন তার নাম কি? মহিলা জিতলেন যিনি, তার নাম কি? এবার সেটাকে তুমি যদি এই প্যারামিটার ফিমেল প্যারামিটারের আন্ডারে রাখো, অতি অবশ্যই তুমি আনসার করতে পারবে, বা তোমার যদি জানা থাকে তুমি আনসার করতে পারবে। বোঝা গেল? ট্র্যাডিশনালের অ্যাঙ্গেলেও এই টপিক থেকে প্রশ্ন দেয়, আবার রিসেন্টের অ্যাঙ্গেলেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন দেয়। চলে আসো নেক্সট, ফুল ফর্ম বা যেটাকে তুমি বলে থাকো অ্যাব্রিভিয়েশন। ওকে, যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে ফিকি, FICCI, আগে জিজ্ঞেস করতো ফুল ফর্ম কি, চারটে অপশন দিয়ে দিত। এখন পরীক্ষার ট্রেন্ড হচ্ছে FICCI, লাস্টের আইটার ফর্ম কি, পুরোটা দিয়ে দেবে, দিয়ে বলবে লাস্ট আইটার ফুল ফর্ম কি, বলে চারটে অপশন তোমাকে দিয়ে দেবে। তোমাকে বলতে পারে ন্যাটো ফুল ফর্ম কি, তোমাকে বলতে পারে গ্যাট ফুল ফর্ম কি, এইভাবে তোমাকে ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। তোমাকে বলতে পারে নাবার্ড ফুল ফর্ম কি। তো এইভাবে কিন্তু এখন আর পুরোটা দেয় না, এখন হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিয়ে বলবে এই ওয়ার্ডটার ফুল ফর্মটা কি, বলে চারটে অপশন দিয়ে দেবে। যে ফিকির মধ্যে লাস্ট আই যেটা, সেই আই এর কথাটার ফুল ফর্ম কি, তাই অবশ্যই ফুল ফর্ম দেখে যেতে হবে। নেক্সট চলে আসো ট্রাইবস। একটা না একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবে। সাধারণত পরীক্ষায় প্রশ্ন করে থাকে ভারতবর্ষের ছোট ট্রাইব কোনটা, বড় ট্রাইব কোনটা, পশ্চিমবঙ্গে ছোট কোনটা, বড় কোনটা, পিভিটিজি ট্রাইব কতগুলো আছে, সব থেকে বেশি পিভিটিজি আমরা কোথায় দেখতে পাই। কিন্তু এখনকার রেসপেক্টে এই ট্রাইব থেকে তোমাকে প্রশ্ন দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে। কোথায় না, এবছর লোকসভা ইলেকশনে এই প্রথমবার আন্দামান নিকোবরের একটা ট্রাইব যারা কিনা ভোট দিয়েছে, তোমাকে বলতে হবে বা জিজ্ঞেস করতে পারে সেই ট্রাইবটার নাম কি। ওকে, এইভাবে তোমাকে প্রশ্ন করবে, স্ট্যাটিকের অ্যাঙ্গেলেও করতে পারে, আবার রিসেন্টের অ্যাঙ্গেলেও করতে পারে। চলে আসো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার, কার কোথায় সদর দপ্তর, নতুন করে বলার কিছু নেই। কম্পিটিটিভ এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা, বিভিন্ন অর্গানাইজেশন এবং তাদের সদর দপ্তর কোথায়, ইউএন সদর দপ্তর কোথায়, ইউএন ওমেন সদর দপ্তর কোথায়, তাই না? এইভাবে তোমাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার কোথায়, এইভাবে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে। টপিকটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার। চলে আসো নেক্সট, ইম্পর্টেন্ট ড্যাম। WBCS বলো, PSC মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, খুব কমন একটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট ড্যাম। কিভাবে প্রশ্ন করে না, একটা ড্যামের নাম দিয়ে বলবে এটা পার্টিকুলারলি কোন নদীর ওপরে আছে এইভাবে, অথবা একটা ড্যামের নাম দিয়ে বলবে এই ড্যামটা পার্টিকুলারলি ভারতবর্ষের কোন স্টেটে আছে। এখন কিন্তু পরীক্ষার প্রশ্ন এটা নয় যে ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী পরিকল্পিত বাঁধটার নাম কি, এখন আর কিন্তু এটা দেয় না। এখন দেবে ড্যামের নাম দিয়ে বলবে এই ড্যামটা কোথায় আছে। আবার কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টও করতে পারে যে জম্মু কাশ্মীরে কোন ড্যামটা তৈরি করার ফলে সম্প্রতি পাকিস্তানে এই নদীটার জলের প্রবাহ বন্ধ হয়ে গেছে। এবার তোমাকে ড্যামটার নাম লিখতে হবে, বা ওখানে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে কারেক্ট আনসারটা করতে হবে। চলে আসুন নেক্সট, ইন্ডিয়ান আর্কিটেকচার, ভারতীয় বিখ্যাত স্থাপত্য কোথায় আছে এবং কে নির্মাণ করেছে। ওকে, কোথায় আছে, কে নির্মাণ করেছে, লালকেল্লা কোথায় আছে, কোন সময় নির্মাণ, বা যদি কোনো নির্মাণকারীর নাম থাকে নাম কি। তোমাকে বলবে ফতেহপুর সিকরি কে নির্মাণ করেছে বা কোথায় আছে। তাই আর্কিটেকচার টপিকটার ক্ষেত্রে মাথায় রাখবে স্থাপত্যের নাম, নির্মাণকারীর নাম এবং কোথায় আছে। যেমন ধরো তোমাকে পরীক্ষায় প্রায় দেয় বিক্রমশিলা ইউনিভার্সিটি কে তৈরি করেছে, তাই না? পরীক্ষায় দেয় নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছে বা কার টাইম পিরিয়ডে হয়েছে, ওকে, বা লোকেশনটা কোথায় আছে। তাই খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি না, বিখ্যাত ভারতীয় স্থাপত্য। চলে আসুন নেক্সট, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি এবং তার সঙ্গে অবশ্যই পার্লামেন্ট। চারটে কলম করে নেবে, একটা পেজে চারটে কলম করে নেবে। প্রথমে দেশের নাম, দেশের সঙ্গে রাজধানী, রাজধানীর সঙ্গে মুদ্রা, মুদ্রার সঙ্গে সেই দেশের পার্লামেন্টের নাম কি। তাহলে অ্যাট এ টাইম তোমার তিনটে টপিক কভার আপ হয়ে যাবে। কান্ট্রি কারেন্সি কমপ্লিট, কান্ট্রি ক্যাপিটাল কমপ্লিট, কান্ট্রি পার্লামেন্ট কমপ্লিট। যাই দিক না কেন তোমার আনসার পারা উচিত। ধরো যেমন একটা এক্সাম্পল বলি, তোমাকে বললো আফগানিস্তানের ক্যাপিটালটার নাম কি, দিতে পারে কাবুল। তোমাকে বলতে পারে আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি, সোরা, দিতেই পারে। তোমাকে বলতে পারে আফগানিস্তানের কারেন্সিটার নাম কি, আফগানি, পরীক্ষা দিতে পারে। তাই তিনটে প্যারামিটার অ্যাট এ টাইম কমপ্লিট হয়ে যাবে তুমি যদি এই সেগমেন্টে জিনিসটা সাজিয়ে নাও। চলে আসুন নেক্সট, পরেরটা
ফেমাস ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটার, এটা পিএসসি মিসলেনিয়াসের মোস্ট ভাইটাল টপিক। এই বিখ্যাত চরিত্র স্রষ্টা, এটা অবশ্যই বেঙ্গলি লিটারেচার থেকে মাস্ট, তার সঙ্গে কার্টুন ক্যারেক্টার ক্রিয়েটার এবং তার সঙ্গে কিছু বিখ্যাত ইংলিশ ক্যারেক্টার ক্রিয়েটার। ওকে, বাংলায় বিভিন্ন নভেলে বা সাহিত্যে বলতে পারো যে সমস্ত চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো কার সৃষ্টি, মানে লেখকের নামটা জানতে চায়। আবার এরকমও দেয় যে চরিত্রের নাম দিয়ে তোমাকে বললো, নভেলটার নাম দিয়ে বললো এটা কার লেখা। দুরকম অ্যাঙ্গেলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। খুব গুরুত্বপূর্ণ বেঙ্গলি ক্যারেক্টার ক্রিয়েটার, এটা অবশ্যই দেখে যাবে। এর সঙ্গে কার্টুন ক্যারেক্টার ক্রিয়েটার, ছোটবেলার জিনিস, ধরো তোমাকে বললো হাদা ভোদা ক্যারেক্টারটা কার সৃষ্টি, তোমাকে বললো টেনিদা ক্যারেক্টারটা কার সৃষ্টি, এইভাবে পরীক্ষার প্রশ্ন। আবার ইংলিশের রেসপেক্টেও তুমি বলতে পারো খুব বিখ্যাত তোমাকে বললো এজেন্ট 007, এই ক্যারেক্টারটা কার সৃষ্টি, এইভাবে পরীক্ষার প্রশ্ন হয়। খুব গুরুত্ব দিয়ে দেখবে কোনটা, বেঙ্গলি ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটার। চলে আসুন নেক্সট, পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তো অ্যাওয়ার্ড ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটা তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে করি। হ্যাঁ স্যার, একদম ঠিক। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে কি করি, ধরো সরস্বতী সম্মান 2024 কে পেয়েছে বা তার লেখাটার নাম কি। আর এখানে তোমাকে করতে হবে কিনা সরস্বতী সম্মান কত সালের প্রতিষ্ঠা, প্রথম কে পেয়েছে, এবং যদি কোনো বাঙালি পেয়ে থাকে তাহলে সেই বাঙালির নাম কি। ওকে, বা তিনি কোন সালে পেয়েছেন। তাহলে তুমি যদি এই অ্যাওয়ার্ডসটাকে তুমি যদি অ্যাট এ টাইম কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে অ্যাট এ টাইম করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, একটা অ্যাওয়ার্ডের নাম ধরো ভারতরত্ন, স্টার্টিং ইয়ার 1954, স্টার্টিং ইয়ারে কারা কারা পেয়েছিল, হয়ে গেল। এবার চলে আসো 2024-এ ভারতরত্ন কারা কারা পেয়েছে, তাহলে রিসেন্টটাও তোমার হয়ে গেল। তাহলে ভারতরত্ন থেকে রিসেন্ট কোশ্চেন এলেও তুমি পারবে, ভারতরত্ন কত সালের প্রতিষ্ঠা তুমি পারবে, প্রথম কারা পেয়েছিল সেটা তুমি পারবে। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি যদি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের বিখ্যাত পুরস্কারগুলোকে একটা জায়গায় সাজিয়ে নিতে পারো, তাহলেই কিন্তু তোমার এই টপিক থেকে কোশ্চেন কিন্তু আটকাবে না, আর এই টপিক থেকে 100% প্রশ্ন কিন্তু আসবে। গ্রিন অস্কার কোন ফিল্ডে দেওয়া হয়, বা এবছর কে পেয়েছে, অস্কার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে প্রথম কত সালে দেওয়া হয়। ওকে, অস্কার অ্যাওয়ার্ডে এবার বিভিন্ন ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে বললো 2024-এ অস্কার এই পার্টিকুলার বেস্ট মুভি, বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, মেল ফিমেল কে পেয়েছে, যে কোনো একটা প্রশ্ন হয়তো তোমাকে দিয়ে দিল। বোঝা গেল? চলো পরেরটা দেখো, নেক্সট কি আছে, ফেমাস ইন্ডিয়ান পেন্টিং অ্যান্ড পেন্টার। আর্ট অ্যান্ড কালচারের অন্যতম একটা টপিক হচ্ছে পেন্টিং পেন্টার। তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কিছু বিখ্যাত পেন্টিং আছে। প্রথমত কোন রাজ্যের কোন পেন্টিংটা, এটা অবশ্যই মনে রাখতে হবে। তোমাকে বলতে পারে কলমকারি পেন্টিংটা কোথাকার পেন্টিং, খুব ফেমাস একটা পেন্টিং। তোমাকে বলতে পারে কালীঘাট পটুয়া আর্ট, এটা কোথাকার পেন্টিং। তোমাকে বলতে পারে পটচিত্র পেন্টিংটা ফেমাস কোথাকার, এটা একটা অ্যাঙ্গেল। এবার কিছু বিখ্যাত পেন্টিং আছে, সেই পেন্টিংগুলোর নাম দিয়ে পেন্টারের নাম তোমাকে জানতে চাইবে। ওকে, সেটা এম.এফ. হুসেনের কোনো পেন্টিং হতে পারে, রাজা রবি বর্মার কোনো পেন্টিং হতে পারে, অবনীন্দ্রনাথ ঠাকুরের হতে পারে, গণেশ পাইনের হতে পারে, যে কোনো লোকের হতে পারে পেন্টিং। সেই পেন্টিং এর নাম দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে পেন্টারটা কে। ওয়ার্ল্ডের রেসপেক্টে যে খুব বেশি আসে এরকম ব্যাপার নয়, তাই আমি এখানে বিশেষ করে ফোকাস করেছি ইন্ডিয়ান যে সমস্ত পেন্টিং বা পেন্টার যারা আছে তাদের নামগুলো। বোঝা গেল আশা করি। এর পরের টপিকটা দেখো, নেক্সট ওয়ান যেটা রয়েছে আমাদের প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত অঞ্চল। তো এই সংরক্ষিত অঞ্চলকে আমরা কতগুলো ভাগে ভাগ করিনি, যেমন ধরো রামসার সাইট, রামসার কনভেনশন প্রথম কত সাল, কোথায় হয়, ইন্ডিয়া কবে যোগ দেয়, ভারতের প্রথম রামসার সাইটের নাম কি, ভারতের লাস্ট রামসার সাইট কোন দুটোকে ঘোষণা করা হয়েছে, টোটাল রামসার সাইট কতগুলো আছে, সব থেকে বেশি ভারতবর্ষের রামসার সাইট কোথায় আছে, এ গেল প্যারামিটার হয়ে গেল। একই রকম ওয়ার্ল্ডের রেসপেক্টে সব থেকে বেশি রামসার সাইট আমরা কোন দেশে দেখতে পাই, প্রশ্ন হতে পারে। প্রথম ওয়ার্ল্ডের রেসপেক্টে রামসার সাইট ঘোষণা করা হয় কোন জায়গাটাকে, প্রশ্ন হতে পারে। নেক্সট চলে আসো ন্যাশনাল পার্ক। এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল ন্যাশনাল পার্ক কতগুলো আছে, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে, ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্কের মধ্যে ইয়ংগেস্ট কোনটা হতে পারে, তোমার এছাড়াও লেটেস্ট কোনগুলো ন্যাশনাল পার্কে তকমা পেল, ওয়েস্ট বেঙ্গলের নয় ইন্ডিয়ার রেসপেক্টে বলছি, যদি থাকে এরকম দিতে পারে প্রশ্ন। চলে আসুন নেক্সট, বার্ড স্যাংচুয়ারি। পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ যে সমস্ত পক্ষীরালয় আছে তার নামগুলো কি, লোকেশন কি, ভারতের প্রথম বার্ড স্যাংচুয়ারিটার নাম কি, তার আর কোনো নাম আছে কিনা দিতে পারে। চলে আসুন নেক্সট কি না,
ন্যাশনাল পার্ক, বার্ড স্যাংচুয়ারি, নেক্সট হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার শুধু স্যাংচুয়ারি। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে স্যাংচুয়ারি রেসপেক্টে কোনটাকে কবে কত সালে স্যাংচুয়ারি ঘোষণা করা হয়েছে, বা পার্টিকুলার একটা স্যাংচুয়ারির নাম দিয়ে তোমাকে বলতে পারে এই স্যাংচুয়ারিটা কোন প্রাণীর জন্য বিখ্যাত, এই স্যাংচুয়ারিটা পার্টিকুলারলি কোন প্রাণীর জন্য বিখ্যাত, চারটে অপশন তোমাকে দিয়ে দিল। বা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে স্যাংচুয়ারিটা কোনো কারণে নিউজে এসছে, সেটা হয়তো আগুন লাগার জন্য হতে পারে, সেটা কোনো বন্যার জন্য হতে পারে, বা কোচিংয়ের জন্য হতে পারে, যে কোনো কারণে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন কোনো হয়তো ইনিশিয়েটিভ নিয়েছে পার্টিকুলার সেই স্যাংচুয়ারিকে কেন্দ্র করে। অ্যানিমাল স্যাংচুয়ারি, এএস কথাটার মানে ছিল অ্যানিমাল স্যাংচুয়ারি, এএস কথাটার মানে হচ্ছে অ্যানিমাল স্যাংচুয়ারি। ওকে, তো তোমাকে জিজ্ঞেস করতে পারে সেই অ্যানিমাল স্যাংচুয়ারিটা ভারতবর্ষের কোন রাজ্যে আছে। এরপর দেখা রয়েছে কিনা টিআর মানে হচ্ছে কিনা টাইগার রিজার্ভ, টোটাল টাইগার রিজার্ভ কটা ভারতবর্ষে এই মুহূর্তে, প্রথম কোনটাকে ঘোষণা করা হয়েছিল, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে চালু হয়, এখন এই মুহূর্তে টাইগার রিজার্ভ লাস্ট কোনটাকে ঘোষণা করা হয়েছে বা সেটা কোন রাজ্যে, সব থেকে বড় টাইগার রিজার্ভটা কোথায় আছে, কোন টাইগার রিজার্ভ দুটো স্টেটে ছড়িয়ে রয়েছে, একটা অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে তার নাম কি, একটা তেলেঙ্গানার মধ্যে পড়ছে তার নাম কি, এইভাবে পরীক্ষার প্রশ্ন হতে পারে। আর পরে রাখলো কি না বায়োস্ফিয়ার রিজার্ভ, টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কটা ইন্ডিয়াতে, প্রথম কোনটাকে ঘোষণা করা হয়, লাস্ট কোনটাকে ঘোষণা করা হয়, ইউনেস্কো ম্যাবের আন্ডারে বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে, এইভাবে তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে। এই সব কটাকেই আমরা একসঙ্গে কি বলি না প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত অঞ্চল। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে রাখবে এটা। চলে আসো ফ্যাক্ট অন ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমার ওপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম, সবাক চলচ্চিত্র কত, নাম কি, নির্বাক চলচ্চিত্রের নাম কি, দাদাসাহেব ফালকে পুরস্কার কত সালে চালু হয়, ওকে, তোমার কি বলে যেন প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পায়, সত্যজিৎ রায় দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন কত সালে পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সত্যজিৎ রায় অস্কার কত সালে পেয়েছেন, বা প্রথম ভারতীয় হিসেবে অস্কার কত সাল, এই ভারতীয় সিনেমা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন। আমরা এই যে এখন যে তোমার কি বলে যেন কালার মুভি দেখছি, এই কালার মুভি ইন্ট্রোডিউস হয় কত সালে, বা প্রথম কোন সিনেমাটা কালার সিনেমা হিসেবে ইন্ট্রোডিউস হয়, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। এবার চলে আসো সায়েন্স থেকে তিনটে প্রশ্ন টপিক আছে। সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউসেজ মানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার ব্যবহার, সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, আর ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার অর্থাৎ আবিষ্কার আবিষ্কারক। এই আবিষ্কার আবিষ্কারক নিয়ে নতুন করে বলার কিছু নেই, মডার্ন যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার হচ্ছে বা হয়েছে, যেমন ধরো প্রতিনিয়তই তো আবিষ্কার হচ্ছে, তো সেগুলোর থেকে ধরো রেগুলার ইউজ করি আমরা, যেমন ধরো গুগল, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, এগুলোর আবিষ্কারককে, ইউটিউব আবিষ্কারককে, বা ধরো তোমার স্মার্টফোন আবিষ্কারককে, মোবাইল ফোন আবিষ্কারককে দেয়, পরীক্ষায় দিয়েই থাকে এগুলো, তাই না? আর সেই যদি বলে একটু ট্র্যাডিশনাল বা একটু পুরনো, তাহলে আমাকে বলতে পারে ফাউন্টেন পেন কে আবিষ্কার করে, বা হয়তো বলতে পারে ভ্যাকসিনেশন কে আবিষ্কার করে, এইভাবে পরীক্ষার প্রশ্ন হয় এই টপিক থেকে। হলো সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট, মানে এই টপিকটা কি টপিক, মানে ধরো কোনো একটা পার্টিকুলার বিষয়বস্তু নিয়ে পড়াশুনো, তোমাকে বলতে পারে স্টাডি অফ হ্যান্ড, এটাকে এক কথায় কি বলা হয়, তোমাকে বলতে পারে স্টাডি অফ আই, এক কথায় কি বলা হয়, তোমাকে বলতে পারে স্টাডি অফ ক্যান্সারকে এক কথায় কি বলা হয়, স্টাডি অফ বার্ডসকে এক কথায় কি বলা হয়, স্টাডি অফ টিথকে এক কথায় কি বলা হয়, বার্ডস নেস্টকে এক কথায় কি বলা হয়, এইভাবে পরীক্ষার প্রশ্ন হয় এই টপিক থেকে। স্টাডি অফ ট্রি এক কথায় কি বলা হয়, ওকে। আর ডেন্ড্রোলজি ডিলস উইথ, তোমাকে দিয়েই দিল চারটে অপশন, সেখান থেকে তোমাকে কারেক্ট আনসারটা খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে এই টপিকটা, সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট। আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, কোন ইনস্ট্রুমেন্টটা কোন কাজে ব্যবহার করা হয়, ওডোমিটার এর সাহায্যে কি মেজারমেন্ট করা হয়, তোমাকে বলতে পারে ট্যাকোমিটারের সাহায্যে কি মেজারমেন্ট করা হয়, তোমাকে বলতে পারে গ্যালভ্যানোমিটারের সাহায্যে কি ব্যবহার করা হয়, তোমাকে বলতে পারে আর্থকুয়েক শক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো বৈজ্ঞানিক যে সমস্ত ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টগুলো আছে যে এবং তার কাজগুলো কি সেটা একটু আমাকে জেনে রাখতে পারে। তোমাকে বলতে হবে যে ধরো ল্যানামিটার কোন কাজে লাগে, তোমাকে বলতে হবে ধরো ব্যারোমিটার কোন কাজে লাগে, ম্যানোমিটার কি পারপাসে ইউজ হয়, এই টাইপের প্রশ্ন হয় কিন্তু এই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউসেজে। বোঝা গেল? তাহলে এই সমস্ত যে টপিকগুলো, এই টপিকগুলো তুমি যদি কম্পাইল আকারে যদি দেখে যেতে পারো, আমার মনে হয় মিসলেনিয়াসে তোমার কোথাও কিছু আটকানো উচিত নয়।
এবং এই সকলের জন্য আমাদের যে রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাসগুলো একটু ফলো করো। আশা করি তুমি ডেফিনেটলি সেখান থেকে বেনিফিট পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সও কী পড়তে হবে আমি কিন্তু আগের ভিডিওটাতে দিয়ে রেখেছি, তাই যারা এখনও ফার্স্ট ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু এই ফার্স্ট ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। ওকে, চলো টাটা।